8.8 মাত্রা ভূমিকম্পের পর রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে সুনামি। 52 দেশে সতর্কতা জারি, সবাইকে সমুদ্র উপকূল থেকে দূরে থাকার নির্দেশ। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক আপিলের রায়ে খালাস। আবু সাইদ হত্যা মামলায় আসামি পক্ষে শুনানি চলছে। ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলের সংলাপ নিয়ে প্রস্তুত জুলাই সনদের খসড়া। উঠে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কারের পথনকশা। এবং মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৫ জন। প্রত্যক্ষদর্শী শিশুদের কাউন্সেলিং এর পরামর্শ বিদেশি বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। রিক্টার স্কেলে 8.8 মাত্রার ভূমিকম্পের পর রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুনামি। রাশিয়ার কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের জেরে যুক্তরাষ্ট্র, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া সহ বিশ্বের 52টি দেশ ও অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সৈকত ও সমুদ্র উপকূল থেকে সবাইকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার পূর্ব উপকূলে 8.8 মাত্রার প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় বুধবার সকালে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য মতে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেট্রোপাভলোভস্ক কামচাতস্কি শহর থেকে 136 কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের গভীরে। ভূমিকম্পের পর রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে আঘাত হানে সুনামি। এরপরই সেখানে জারি করা হয় জরুরি অবস্থা। এতে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্প তাণ্ডবে কয়েকজন আহত ও বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছেন গভর্নর লিমারেস্কো। বাসিন্দারা এখন নিরাপদে উঁচু স্থানে রয়েছেন এবং সুনামি তাণ্ডব পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন বলে জানান তিনি। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় সুনামির পানি উপকূলীয় এলাকায় প্রবেশ করছে এবং সাইরেন বাজার সঙ্গে সঙ্গে বাসিন্দারা উঁচু জায়গার দিকে ছুটছেন। সুনামি ঢেউ আঘাত হানার পর রাজধানী টোকিও সহ উপকূলীয় অঞ্চল থেকে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু করেছে জাপান সরকার। এছাড়া ফুকুশিমার দাইইচি ও দাইনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। ভূমিকম্পের ঘটনায় হাওয়াই অঙ্গরাজ্যে সুনামি সতর্কতা জারি ও সেখান থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। একই ধরনের সতর্কতা জারি করা হয় তাইওয়ানেও। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে সৈকত ও সমুদ্র উপকূল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ আজ এই আদেশ দেন। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 24 নভেম্বর বহিষ্কৃত এই আওয়ামী লীগ নেতাকে মৃত্যুদণ্ড দেন বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 71 মোবারক ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন বলে রায়ে বলা হয়। পরে খালাস চেয়ে আপিল করেন মোবারক। চলতি বছরের 8 জুলাই আপিলের শুনানি শুরু হয়ে আজ এই রায় দেয়া হয়। 2014-তে আমরা আপিল ফাইল করেছিলাম, তো ওই আপিলটা পূর্ণাঙ্গ শুনানি হলো আমাদের 1 নম্বর কোর্টে। মামলাটাই দুর্বল ছিল এই জন্য যে ডিউরিং ইনভেস্টিগেশন আপনার যথাযথভাবে এভিডেন্স কালেক্ট করা হয় নাই, এবং যে এভিডেন্স ছিল এই এভিডেন্স ভেরি মিগার। আমাদের জানার মধ্যে আর কোনো মামলা ট্রাইব্যুনাল রায় এদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর রায় 6 আগস্ট ঘোষণা করবেন আদালত। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ এ তারিখ ধার্য করেন। 2015 সালের 11 জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম ঠিক করে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় 2016 সালের 10 নভেম্বর। রায়ে রাষ্ট্রের সাংবিধানিক পদধারীদের পদক্রম ওপরের দিকে রাখা ও অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আজ স্টেট ডিফেন্সের বক্তব্য শুনছেন আদালত। সকালে এই মামলা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে মঙ্গলবার বেগম রোকেয়ার সাবেক প্রক্টর শরীফুলের পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল গনি টিটু। এ মামলায় অব্যাহতির আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। তবে রাষ্ট্রপক্ষের আশা মামলা অভিযোগ গঠনের অনুমতি দেবেন ট্রাইব্যুনাল। গত 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। দর্শক, এ বিষয়ে আরও জানতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, আজ তো আবু সাইদ আর অভিযোগের হত্যাকাণ্ডের অভিযোগের রায় ঘোষণা করা হচ্ছে। আবু সাইদ হত্যা মামলায় স্টেট ডিফেন্সের শুনানির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? আমরা জানি জুলাই আগস্টে আবু সাইদ আর আবু সাইদ হত্যার পরে যে এই যে শেখ হাসিনা সরকারের পতনের যে আন্দোলনটা, সেটা কিন্তু বেগবান হয় এবং আবু সাইদ সারা বাংলাদেশের ছাত্ররা নেমে আসেন। জুলাই আবু সাইদের হত্যা যারা করেছেন সেই আসামি ছিলেন টোটাল 30 জন, যার ভিতরে 6 জনকে গ্রেফতার করা হয়। 24 জন পলাতক করছেন। 24 জন যাদেরকে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দিয়েছেন গতকালকে ট্রাইব্যুনাল, তারা আজকে তাদের আসামি পক্ষ থেকে পারমিশন রাখছেন যে তাদেরকে কেন অব্যাহতি দেওয়া হচ্ছে এই বিষয়গুলো তারা ট্রাইব্যুনাল দিয়ে যারা বিচারপতি দেখেন তাদের সামনে তুলে ধরেছেন। এখন পর্যন্ত চলছে সেই শুনানিটি এবং শুনানির শেষে অথবা তাদের ডিসিশনের জন্য একটা তারিখ নির্ধারণ করবেন, যে তারিখে তারা আসলে জানাবেন যে তার আসামিকে অব্যাহতি দেওয়া হচ্ছে কিনা এই মামলার যে সাক্ষী গ্রহণ সেটা শুরু হবে। তো এটা আসলে চলছে শুনানির পরে বলে যাবে যে আসলে কি হচ্ছে। আমরা একটু যদি প্রেক্ষাপট বলি যে এই মামলাতে 30 জন আসামির মধ্যে প্রথমে রয়েছেন যে তৎকালীন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান ভিসি ছিলেন, তাকে 1 নম্বর আসামি করে এখানে ট্রাইব্যুনাল জমা দেওয়া হয়। সেখানে 2 নম্বর আসামিকে তৎকালীন যে রংপুর মেট্রোপলিটন পুলিশের যিনি কর্মকর্তা ছিলেন তাকে দ্বিতীয় আসামি করা হয়। ছাত্রলীগের নেতাকর্মী আছেন পুলিশ কর্মকর্তা এবং প্রক্টর, 3টি জায়গায় এখানে রেখেছে। এছাড়া এখানে যে আইনগুলো আনা হয়েছে, যে কারণে বিচারগুলো হচ্ছে, সেখানে 3টি বিষয় আনা হয়েছে। একটা হলো যে যখন আবু সাইদ হত্যা করা হয়, তখন 3টি বিষয় সামনে এসেছে। সেখানে একটি হলো যে সুরত আলোর যে রিপোর্টে সেটা পরিবর্তন করা হয়, ডাক্তারকে প্রেসার দেওয়া হয়, 4বার ময়নাতদন্ত পরিবর্তন করে। এই সব বিষয়গুলো কিন্তু প্রসিকিউশন সামনে আনেন এবং তারা গতকালকে বলেছেন যে তারা আশাবাদী যে চার্জশিট নেওয়া হবে এবং পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আপু, আপনাকে ধন্যবাদ। গেল সোমবার জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে ঐকমত্য কমিশনের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে উঠে আসা বিষয়গুলো নিয়ে খসড়াটি প্রস্তুত করা হয়। এতে নির্বাচন, বিচার বিভাগ, প্রশাসন, দুর্নীতি দমন এবং পুলিশের মতো প্রতিষ্ঠানগুলোতে আইনি ও কাঠামোগত সংস্কারের পথনকশা নির্ধারিত হয়েছে। মাহবুব হাসান রিপনের বিস্তারিত প্রতিবেদন। 24শে জুলাই অভ্যুত্থানের পর নতুন বাস্তবতায় দাঁড়িয়ে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকার হাতে নিয়েছিল, আগামী নির্বাচিত সরকারের সময়ও তার ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদের খসড়া। সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। খসড়ায় অঙ্গীকারনামায় 7টি বিষয়কে অন্তর্ভুক্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে প্রথম অনুচ্ছেদে বর্ণিত হয়েছে স্বাধীনতা পরবর্তী নানান সংগ্রাম ও ইতিহাসের কথা। দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ 2025-এ দেশের শাসন ব্যবস্থা সংস্কারের প্রসঙ্গ। এছাড়া বাকি সব অঙ্গীকারনামায় বাস্তবায়নের বিভিন্ন কর্মপন্থা ও প্রক্রিয়ার কথা উঠে আসে। এর মধ্যে 6টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করব কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন।
জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদের খসড়া প্রকাশ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে জামাতে ইসলামী। দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক। এটা চূড়ান্ত হলেও তা মেনে নেবে না তাদের দল। এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই, বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। তবে জুলাই সনদের খসড়ার সঙ্গে বিএনপি মোটামুটি একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, আমাদের সংশোধনী থাকবে ভাষাগত ও বাক্যগত। অঙ্গীকারের বিষয়ে আমরা একমত। আমরা প্রাইমারিলি একমত, শুধু কিছু কিছু শব্দ বাক্য ওনারাই বলেছেন যে যদি কারো কোনো অবজেকশন থাকে এই ভাষাগত দিকটা একটু সংশোধন করে আপনারা দেন। 31 জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সমাপ্ত হবে আশা করছে কমিশন। সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংলাপে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাবে সেগুলো নিয়েই জুলাই সনদ চূড়ান্ত করা হবে। জাতীয় সনদের টেক্সটের একটা খসড়া আমরা দিয়েছি রাজনৈতিক দলগুলোর কাছে। কেউ কেউ মৌখিকভাবে কিছু কিছু সামান্য সংশোধনের কথা বলেছেন। আমরা তাদের অনুরোধ করেছি আগামীকাল দুপুর 12টার মধ্যে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি হিসেবে এখন পর্যন্ত মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা 34 জন। বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি আছে 45 জন। এর মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি 33 জন। এদিকে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী শিশুদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন কাউন্সেলিং করার পরামর্শ দিয়েছেন বিদেশ থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল। এ নিয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, আপনি তো বার্ন ইনস্টিটিউটে আছেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধদের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সরকারি যে হিসেব সেখানে দেখানো হয়েছে যে 34 জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন যে হাসপাতালগুলো আছে সেখানে এখনও 45 জন চিকিৎসাধীন অবস্থায় আছে এবং এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে 33 জন ভর্তি আছে, চিকিৎসাধীন অবস্থায় আছে এবং এর মধ্যে 4 জন আইসিইউ এবং ক্রিটিক্যাল অবস্থানে আছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল জানিয়েছেন চিকিৎসক এবং আর যেই রোগীরা দগ্ধ অবস্থায় আছেন তাদের অনেকেই অনেকটা উন্নতির দিকে আছেন, শারীরিক অবস্থা উন্নতির দিকে আছেন। তাদেরকে মানে 2-1 দিনের মধ্যে বেশ কিছু রোগীকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক, কারণ তাদের অবস্থা অনেকটাই ভালো এবং আগামী 1 সপ্তাহের মধ্যে প্রায় 10 জনকে ছেড়ে দিতে পারেন বলে জানিয়েছেন চিকিৎসক এবং এ নিয়ে বিস্তারিত আরও দুপুর 2:30টা নাগাদ পরিচালক একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে রোগীদের সার্বিক যে শেষ অবস্থা সেটি আমাদের জানাবেন এবং আপনি জানেন যে বর্তমানে আমাদের যে মন্ত্রিপরিষদ বিভাগ আছে সেখান থেকে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় এবং সেখানে সেটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে সরকার। আর এর মধ্যে যে কয়েকজন রোগীর ভালো অবস্থায় আছে তাদেরকে 2-1 দিনের মধ্যে ছেড়ে দিবে এবং রোগীরা যখন বাসায় পৌঁছাবেন তাদের সবশেষ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সবসময় চিকিৎসকদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের সবশেষ অবস্থা জানাবেন। যদি তারা প্রয়োজন মনে করেন এবং অবস্থা জটিল মনে হয় তখন তারা আবার হাসপাতালে ভর্তি হবেন এবং এই পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে 18 জনের মৃত্যু হয়েছে। আর এই পর্যন্ত যাদের শারীরিক অবস্থা আইসিইউতে বা ক্রিটিক্যাল অবস্থায় আছেন তাদের অবস্থাও কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল আছে, উন্নতিও হয়নি আবার অবনতি হয়নি। তো জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই পর্যন্তই আমার কাছে তথ্য ছিল। সোনিয়া। উষা, আপনাকে ধন্যবাদ। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সংঘর্ষে নিহতদের স্মরণে 2024 সালের 30 জুলাই শোক দিবস পালন করে সরকার। অন্যদিকে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল রক্তিম করে দেয় এবং রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রাখে। বাকিটা জানাচ্ছেন সুরাইমুনি।
গেল বছর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সংঘর্ষে প্রাণ হারানোদের স্মরণে সরকার এদিন শোক দিবস পালন করে, কিন্তু ছাত্ররা তা প্রত্যাখ্যান করে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল রক্তিম করে দেয়। পাশাপাশি দাবি আদায়ে অব্যাহত রাখে বিক্ষোভ কর্মসূচি। কোটা আন্দোলনের 6 সংগঠক তখনও গোয়েন্দা পুলিশের হেফাজতে। সহপাঠীদের পুলিশ হেফাজত কিংবা কারাগার থেকে মুক্তি দেয়া না হলে এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। ঢাকার রাজপথ হয়ে ওঠে অগ্নিগর্ভ। 24-এর এই দিনে পুলিশি বাধার মুখে মৌন মিছিল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা। এছাড়া বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সমাবেশ করেন এবং আলাদা কর্মসূচিতে সন্তানের মৃত্যুর প্রতিবাদ জানান অভিভাবকরা। প্রাণহানির জন্য সরকারকে দায়ী করেন বিশিষ্ট নাগরিকরা। অন্যদিকে গদি আঁকড়ে থাকা শেখ হাসিনা ঘোষণা দেন আন্দোলন ঘিরে সংঘর্ষ সহিংসতা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হবে। যারা অস্ত্রধারী, যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক, বিচার হোক। এদিকে ছাত্র জনতার বিক্ষোভ দমনে গ্রেফতার ও দমন প্রেরণ অব্যাহত রাখে পুলিশ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ভগ্নদশার মধ্যে বেড়েছে জাতীয় পার্টির আয় ব্যয়। 2024 সালে দলটি আয় করেছে 2,64,38,938 টাকা, আর ব্যয় দেখিয়েছে 1,89,88,044 টাকা। বুধবার দলটির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে 2024 পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট জমা দেন। কয়েক বছর দলটির আয় ব্যয়ে চাঙ্গা ভাব থাকলেও অভ্যুত্থানের বছরে তা বেড়েছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হলে তাহলে নেব, আমরা এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড দেখছি না। আমরা দেখছি যে একটি অংশকে পৃষ্ঠপোষকতা করছে। যদি ওই অবস্থা বিরাজমান থাকে, আমরা দলগতভাবে আমাদের চেয়ারম্যান প্রেসিডেন্টের সিদ্ধান্ত ডেকে সিদ্ধান্ত যখন হবে, নির্বাচনে তফসিল ঘোষণা হবে, তখন আমরা এই সিদ্ধান্ত জানাব। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ পাথরঘাটার প্রায় 60,000 বিদ্যুৎ গ্রাহক। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। বরফের অভাবে পচে যাচ্ছে মাছ, নষ্ট হচ্ছে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে পাথরঘাটা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। জাতীয় গ্রিডে বিদ্যুতের কোনো ঘাটতি না থাকলেও তার সম্পূর্ণ বিপরীত চিত্র দক্ষিণাঞ্চলের বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎ সরবরাহ করা হয় 66 কিলোমিটার দূরে অবস্থিত পিরোজপুর স্টেশন থেকে। প্রতিদিন 14 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ হয় 10 মেগাওয়াট। ফলে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। পাথরঘাটার 28টি বরফ কলের উৎপাদন ব্যাহত হওয়ায় মাছ সংরক্ষণ করতে পারছেন না জেলেরা। ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এছাড়াও লোডশেডিং এবং লো ভোল্টেজ সমস্যায় ক্ষতি হচ্ছে ইলেকট্রনিক্স যন্ত্রপাতির। পাথরঘাটা মৎস্য নির্ভর এরিয়া, এখানে বরফ খুব গুরুত্বপূর্ণ জিনিস, আর বরফ তো বিদ্যুৎ ছাড়া হয় না। সেক্ষেত্রেও খুব ভোগান্তিতে পড়তে হয়, ব্যবসায়ীদের খুব ভোগান্তিতে পড়তে হয় বিদ্যুতের জন্য। আমাদের যে দূরত্বের কারণে এই পাথরঘাটা মঠবাড়িয়া বান্ডারিয়া থেকে এই লাইনটা আসছে, এই লাইনটা অনেক সময় পুরোপুরি এখন পর্যন্ত একেবারে আপডেট করা হয়নি। এজন্য দেখা যায় যে ঝড় বৃষ্টির সময় এই লাইনটার অনেক ক্ষতিগ্রস্ত হয়। যে কোনো সময় লোডশেডিং দেওয়ার কোনো 3 বার 4 বার 10 বার কোনো নির্ধারিত কোনো নোটিশ ছাড়াই তারা এই লোডশেডিং দেয়। আমাদের যদি বরগুনা থেকে এখানে যদি একটা সাবমেরিন কেবলের মাধ্যমে আমাদের এখানে আরেকটি সংযোগ করা হয়, তাহলে এর থেকে আমরা মনে হয় পরিত্রাণ পাবো। বাংলাদেশের কোথাও বিদ্যুতের এরকমের লোডশেডিং নেই, শুধু পাথরঘাটায়। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার কথা জানান পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। নদী রিভার ক্রসিং টাওয়ার হয়, টাওয়ার করে নিয়ে আসতে হবে, অথবা নদীর সাবমেরিন কেবল দিয়ে নিয়ে আসতে হবে। এই দুইটা কাজ যদি করা হয়, তাহলে প্রাথমিকভাবে আপনাদের যে বিদ্যুৎ বিভ্রাট এবং হচ্ছে গিয়া এই ভোল্টেজের যে সমস্যা, লো ভোল্টেজের যে সমস্যা, এই দুইটা সমস্যার সমাধান করা যাবে। উপজেলাবাসীর দাবি, সরাসরি বরগুনা থেকে পাথরঘাটায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হলে সহজ এবং সুন্দর হবে তাদের জীবনযাত্রা। আফরিন পপি, মোহনা সংবাদ। একসময় শীতলক্ষ্যা নদী ছিল রূপগঞ্জবাসীর জীবনরেখা, ছিল নৌ বাণিজ্যের প্রাণও। আজ তা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। কাঞ্চন পৌরসভার বর্জ্যে হুমকির মুখে শীতলক্ষ্যা নদী এবং আশেপাশের পরিবেশ। আবর্জনার দুর্গন্ধে ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা, ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। সমাধানের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
শীতলক্ষ্যা একটি নদী নয়, বরং নারায়ণগঞ্জ রূপগঞ্জের ইতিহাস, সংস্কৃতি আর জনজীবনের অংশ। কিন্তু সেই নদীর তীর জুড়ে এখন জমে আছে ময়লা আর পচা দুর্গন্ধযুক্ত আবর্জনা। রূপগঞ্জের ঐতিহ্যবাহী কাঞ্চন বাজার ঘাটের পাশেই গড়ে উঠেছে ময়লার বিশাল বাঘার। খেয়া পারাপারে নৌকায় উঠলে শরীরে ছিটকে পড়ে নোংরা পানি। নদী পাড়ের বাসিন্দারা ভুগছেন শ্বাসকষ্ট সহ বিভিন্ন চর্মরোগে। দ্রুত এই সমস্যার সমাধান চান স্থানীয়রা। এই ময়লার কারণে আমগো চলাফেরা করতে সমস্যা হইতেছে। প্রতিদিন এই গাড়দা হাজার হাজার মানুষ যাতায়াত আসা যাওয়া করে, দুর্গন্ধ সৃষ্টি হয়, মানে অনেক কষ্ট হয় আর কি। বাজারের এই সাইডটাতে আসতে, এই সাইডে এত ময়লা, যত পোশাকগুলো আছে সবাই নাম গানো ফালায়। মা আসে, বোন আসে, আত্মীয় স্বজন আসে, তারা খালি আমাদের নদীর ঘাটের অবজেশন। এইবার থেকে আওয়া যাওয়া করি, স্কুলে যাই। এই পচা পানির গন্ধের জন্য আমরা নিঃশ্বাস নিতে পারি না, থাকতে পারি না। সব আবর্জনা, পুরো কাঞ্চনের আবর্জনা শীতলক্ষ্যা ফেলছে। কেন? পরিষ্কার হোক বা নদীর যে ভরাট হইতেছে, এই ভরাট থেকে রক্ষা পাই আমরা। নদীর পাড়ের আবর্জনা অপসারণের ব্যবস্থা নেওয়ার কথা জানান কাঞ্চন পৌর প্রশাসক। কোনো জায়গা যদি আমরা নির্ধারণ করি, সেটিও আবার কোনো বসতিপূর্ণ এলাকার মধ্যে পড়ে যায়, তো যার কারণে ওইটা নির্ধারণ করার কাজও চলছে। পাশাপাশি ওই যে রিসাইক্লিং ডাম্পিং স্টেশন সেটার জন্য লোকাল গভর্নমেন্ট ডিভিশনের সাথে আমাদের আলোচনাও চলছে। এমন দূষণ অব্যাহত থাকলে শীতলক্ষ্যা নদী মানচিত্র থেকেই হারিয়ে যাবে বলে মনে করেন সবাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ইসরায়েলি বর্বরতা আরও 83 ফিলিস্তিনি নিহত হয়েছে। 21 মাসেরও বেশি সময় ধরা তাণ্ডবে 60,300 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে উপত্যকাটিতে চলমান মানবিক বিপর্যয়ে পরিবর্তন না এলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ওইদিকে লাগাতার ইসরায়েলি হামলায় গাজায় দুর্ভিক্ষ পীড়িত মানুষের অবস্থা এখন নাৎসি ক্যাম্পের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। শেষ করবে মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 8.8 মাত্রার ভূমিকম্পের পর রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে সুনামি। 52 দেশে সতর্কতা জারি, সবাইকে সমুদ্র উপকূল থেকে দূরে থাকার নির্দেশ। 71-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক আপিলের রায়ে খালাস। আবু সাইদ হত্যা মামলায় আসামি পক্ষের শুনানি চলছে। ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলের সংলাপ নিয়ে প্রস্তুত জুলাই সনদের খসড়া। উঠে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কারের পথনকশা। এবং মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 45 জন। প্রত্যক্ষদর্শী শিশুদের কাউন্সিলিংয়ের পরামর্শ বিদেশি বিশেষজ্ঞদের। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.com.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।